আচ্ছা, আমি ওই যে তোমাদের ক্লাসরুমে আপলোড করে দিয়েছি কোর্সটা। সো আমাদের টপিকস আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। তো নিউরাল নেটওয়ার্কের বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের বেসিক যেটা জানতে হবে সেটা হচ্ছে আহ, আমাদের ব্যাকগ্রাউন্ডে নিউরাল নেটওয়ার্ক সাধারণত বায়োলজিক্যাল মডেল এবং আর্টিফিশিয়াল মডেল, এই দুইটা মডেল হয়। আমার সাউন্ড ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো নিউরাল নেটওয়ার্ক হচ্ছে ধরো এক ধরনের কম্পিউটেশনাল মডেল যদি আমি বলি, যা ধরো আমাদের ব্রেনে কাজ করার যে কাজ কিভাবে করে ব্রেনে, এইটা থেকে আসলে ইন্সপায়ার্ড। যে ব্রেনে কিভাবে কাজ করে ও ঠিক আছে এইটার আদলে। তাহলে ব্রেন তো ধরো অনেক ফাস্ট কাজ করে, ধরো অনেক দূর থেকে একটা জিনিস দেখে মানুষ বুঝতে পারে আসলে হোয়াট হ্যাপেনিং। তো এটা একটা কম্পিটিশন, নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি একটা কম্পিটিশনাল মডেল। মানুষের মস্তিষ্কে যে কাজ করার ধরন বা কাজ করার পদ্ধতি থেকে মূলত এই নিউরাল নেটওয়ার্কস এর কনসেপ্ট আসছে। এটা ধরো দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বায়োলজিক্যাল মডেল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল মডেল। শুনতে না পেলে আমাকে জানাবা সাথে সাথে। বায়োলজিক্যাল ওকে মডেল স্যার। মূলত হচ্ছে যে ধরো আমরা যেটা বুঝি মানুষের মস্তিষ্কের মধ্যে যে নিউরন নেটওয়ার্কটা আছে, যেটা এটাকে বোঝায়, যেটা আমরা হিউম্যানের মধ্যে আছে। আর আর্টিফিশিয়াল মডেলটা হচ্ছে যে আহ, এটা মূলত হচ্ছে আর্টিফিশিয়াল মডেলের মধ্যে যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যেটা বলি আমরা ANN, এটার অনেক কাজ আছে। তো এএনএন এর মূলত এটা একটা কম্পিউটার মডেল, যেটা ধরো আমাদের হিউম্যানের যে হিউম্যান মস্তিষ্কের মতোই এটা আসলে কমপ্লেক্স টাস্ক করতে পারে। সো আসলে এটার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল যে তোমার মানুষের মস্তিষ্কে যেরকম ধরো ব্রেনে যেভাবে চিন্তা করতে পারে, একটা কম্পিটিশনাল কাজ করতে পারে, বা বিভিন্ন জটিল সমস্যার সমাধান করতে পারে, একটা ডিসিশন দিতে পারে, ঠিক এক্স্যাক্টলি এর কাজও এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের কাজও এক্স্যাক্টলি সেম। সে যেন সমস্যার সমাধান করতে পারে, একটা ভাষা চিনে, ইমেজ চিনে, যেটা ধরো এখন আমরা এই যে গুগল লেন্স দিয়ে আমরা চিনাইতে পারি কোনটা কি। অনেক জিনিস আমরা আগে টেক্সট লাগতো, এখন ছবি দিয়ে আমরা সার্চ করতে পারি। আমরা ছবি দিয়ে বলতে পারি এই আদলে এটা তৈরি করে দাও। আমাদের এই যে গুগল ভিউর মাধ্যমে আমাদের এআই জেনারেটেড ভিডিওগুলো জেনারেট করে দিচ্ছে। এই ধরনের জটিল ধরনের কাজগুলি ইজিলি তুমি তোমার ভাষাকে প্রম্পটাকে বোঝার মাধ্যমে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে বোঝার মাধ্যমে সে কাজ করতে পারে। So designed to produce artificial system capable of a sophisticated computations similar to the human brain. So আমি যে কথাগুলি বললাম সেটা সংক্ষেপে এক কথায় বলে দিচ্ছি এখানে। সো এটা আসলে কি মানুষের মস্তিষ্কের যে বা ব্রেনের একটা ধরো ডুপ্লিকেট কপি, ঠিক আছে, লাইক অ্যাজ হিউম্যান, যেটা আম, ওই কম্পিউটারকে তোমার মানে ইন্টেলিজেন্ট ভাবে সে কাজ করতে পারে। আচ্ছা, এরপরে দেখো বলছে যে বায়োলজিক্যাল অ্যানালজি এন্ড সাম মেইন আইডিয়াস। এখানে দেখো যে দ্য ব্রেন ইজ কম্পোজড অফ মাস অফ ইন্টারকানেক্টেড নিউরনস। আমাদের কি মানে হিউম্যান ব্রেনে কি আছে আসলে? হ্যাঁ, অনেকগুলি নিউরন আছে না, যেটা একটা নিউরন আরেকটা নিউরনের সাথে কানেক্টেড না, অনেক নিউরনের সাথে কানেক্টেড। তাহলে এগুলো কি জি করে স্যার। আসলে? নিউরন ট্রান্সমিট করে কি সিগন্যাল ইচ আদার, তাহলে একটা নিউরন আরেকটা নিউরনকে সিগন্যাল পাঠায়। তো whether a signal is transmitted in all or nothing event, the electrical potential of the cell body of the neuron is threshold। এখানে বলছে যে থ্রেশহোল্ড মানে হচ্ছে আমরা জানি যে একটা নির্দিষ্ট মান, ঠিক আছে। তো একটা নিউরন সিগন্যাল পাঠাবে কিনা তা নির্ভর করে থ্রেশহোল্ডের উপরে, এটাই এখানে বোঝাতে চেয়েছে। তো যদি ধরো বিষয়টা এরকম যে যদি নিউরনের যে ইলেকট্রিক্যাল সিগন্যাল যেটা আছে সেটা যদি থ্রেশহোল্ড মানে কভার করে, মানে ওভার হয়ে যায় থ্রেশহোল্ড, আর মানে ওভার হয়ে যায়, তো সেক্ষেত্রে কি করবে, সে পাঠিয়ে দিবে। হ্যাঁ, সে তাহলে একটা সিগন্যাল পাঠাবে। আর যদি না হয়, যদি না এর মধ্যেই থ্রেশহোল্ডের মধ্যেই থাকে, তাহলে সে আর কোনো সিগন্যাল পাঠাবে না, ঠিক আছে। তো এইটা মূলত এই সিগন্যাল পাঠানোর যে স্ট্রেংথ বা ধরো শক্তি যেটা আছে সেটা নির্ভর করে আসলে কি
এর যে এর যে স্ট্রেংথ অফ দ্য বন্ড, সিনাপস, হ্যাঁ। তো সিনাপসটা কি আসলে, এরা যে ধরো কানেকশনের জায়গায় যে ধরনের তোমার স্ট্রেংথ থাকে, তোমার ধরো একটা জিনিস, আমরা মূলত ধরো এই যে আমাদের বড় বয়স্কদের একটা বড় প্রবলেম, বয়স্ক না ধরো আমারই এখন এই প্রবলেমটা আছে, যেমন ধরো মানে আমি এখন খুব জোরে ধরো দৌড়তে পারি না, হাঁটতে পারি না, কি হলে ব্যথা পাই, ধরো কি জয়েন্টে ব্যথা পাই। কারণ কি? কারণ হচ্ছে যে ধরো একটা বয়স হওয়ার সাথে সাথে মানুষের ধরো একটা মানে আমার ফিজিক্যাল যে ধরো পার্ট আছে, সেটা একটা পার্টের সাথে আরেকটা পার্ট একটা কানেকশন আছে, কিন্তু এই কানেকশনটার যে সংযোগের স্থলে কিছু ধরনের লুব্রিকেন্ট আছে। তো এই লুব্রিকেন্ট গুলো যখন কমে যায় বা কোনো প্রবলেম হয়, ধরো ক্যালসিয়ামের অভাব হয় বা ভিটামিনের অভাব হয় বা কোনো ধরনের কোনো ইন্টারকানেক্টিং যে সিগন্যাল গুলি পাওয়ার জন্য যে কিছু বাধা পেতে পারে, কারণ হতে পারে, ব্লাডের কারণে হতে পারে। তো এই দেখবো যে এটার শক্তি কমে যায় বা এটা কমে যায়, তখন দেখবো যে পায়ে পায়ে শব্দ, মানে দেখবা হাঁটতে পারে না, বসতে পারে না, এরকম অনেক প্রবলেম হয়। তো এই যে কানেকশন, মানে কানেক্টিং জায়গাতে যে শক্তি, এই শক্তির উপর নির্ভর করেই কিন্তু সে আসলে এই সিগন্যালটা পাঠাবে কিনা সেটা নির্ভর করে। তো এটাকে আমরা বলি সিনাপস বলি আর কি। তো এটা আমরা বায়োলজিতে পড়ছি, কিন্তু সিনাপস কিন্তু পড়ছি পড়ছি না, দুইটা নিউরনের মাঝখানে কানেকশন। জি স্যার। এখন দেখো যে ব্রেন এন্ড ডিজিটাল কম্পিউটার, তো এখানে দেখো যে বলছে যে computers requires hundreds of cycle to simulate a firing of a neuron। এটাকে ধরো একটা নিউরনকে সিমুলেট করতে শত শত তোমার সাইকেল দরকার হয় কম্পিউটারের ক্ষেত্রে। বাট ব্রেনের ক্ষেত্রে কি, একই সাথে সে কিন্তু লক্ষাধিক ফায়ার করতে পারে, ঠিক না? ফায়ার মানে কি, সক্রিয়, বুঝছো, অ্যাক্টিভ, এক ধাপি সে মানে মিলিয়ন্স সে পারে। আচ্ছা, কম্পিউটার কি করে? সিরিয়াল কম্পিউটার্স রিকোয়ার বিলিয়ন্স অফ সাইকেল টু পারফর্ম সাম টাস্ক, টেক্স লess than a second। এখন দেখো যে কম্পিউটারের অনেক জিনিস কাজ করতে হয়, অনেক সময় সে একটু টাইম নেয়, কিন্তু আমাদের ব্রেনের ধরো এরকম হলো যে ফেস রিকগনিশন করতেছে, তুমি এয়ারপোর্টে যাচ্ছ, তোমার ফেস রিকগনিশন করতেছে, তো ওই রিকগনিশন করার জন্য তোমাকে, সে তো তার অ্যানালাইসটা চালাতে হবে, তার টোটাল, তার ডাটাবেজে ধরো 1 কোটি মানুষ আছে ফর এক্সাম্পল, হ্যাঁ। তো 1 কোটি মানুষকে তো খুঁজতে হবে, তো খুঁজতে টাইম লাগবে না? কিন্তু হিউম্যান ব্রেনে দেখো, যদি তাকে সে চিনে, তাহলে কিন্তু ইনে সেকেন্ড সে বুঝতে পারবে, মানে 1 সেকেন্ডের মধ্যে চেনা পরিচিত চেহারা হলে 1 সেকেন্ডই সে বুঝতে পারবে। সো আমাদের এখানে দেখো কম্পারিজন আছে, এই যে এগুলো পড়ে নিবা যে আসলে প্রসেসিং এলিমেন্ট গুলো কত, ইন্টারকানেকশনটা কত, সাইকেল পার সেকেন্ডটা কত, ইমপ্রুভমেন্ট আসলে কি রকম ইমপ্রুভমেন্ট হয়েছে এইটা। দেখ কম্পিউটার যেটা মজার বিষয়, কম্পিউটার যেটা 2 বছরে করেছে, হিউম্যান সেটা ধরো 2 লক্ষ বছরে হয়েছে ডেভেলপমেন্ট, হ্যাঁ। তো এক সময় যদি কম্পিউটার মানুষের ব্রেনের সমকক্ষ হয়ে যায়, তখন আসলে প্রবলেমটা হবে। এই জন্য অনেক ইনভেস্টর বা মানে টপ রিচ পার্সন, তারা কিন্তু এই এআই এর প্রযুক্তি যাতে সামনে আগাতে না পারে এর বিপক্ষে, হ্যাঁ, এর বিপক্ষে কিন্তু তাদের অবস্থান। এবং এরা চায় যাতে এআই ব্যান করে দেওয়া হোক, এআই নিয়ে কেউ রিসার্চ করতে পারবে না, এরকম মানব জাতি হুমকির একটা কারণ এরা বলছে। তো এখানে একটা হিস্ট্রি আছে, হিস্ট্রিটা দেখে নিবা। তো আমরা নিউরাল নেটওয়ার্কটা কি বলতে পারি, একটা প্রসেসিং ইউনিট, যেটা হচ্ছে অনেকটা নিউরনের মতোই সিস্টেম, যেটা একসাথে প্যারালালি কাজ করে। তার ধরো 3টা অংশ আছে, একটা কি, অ্যাকোয়ার, স্টোর এন্ড ইউটিলাইজ। অ্যাকোয়ার অর্জন করতে পারে, স্টোর সংরক্ষণ করা, এবং ইউটিলাইজ মানে আমি আমার নলেজটাকে ইউটিলাইজ করতে পারি। সো হোয়াট ইজ দ্য আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস? তো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস এর যদি আমি একটু বলি, যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস হচ্ছে ধরো কি, কম্পিউটারের মধ্যে আমি আর্টিফিশিয়ালি একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি করলাম, যেটা ধরো হিউম্যান ব্রেন, হিউম্যান নিউরনের মতোই কাজ করবে। যেটা কি করবে, ডাটা থেকে শিখবে,
বা ধর প্যাটার্ন চিনবে, ডিসিশন নিতে পারে, এই ধরনের কাজ করতে পারে। এটা হচ্ছে এ এ এন এন। ক্লিয়ার? সো এখানে আসতে পারে তোমাদের নিউরন কি কিভাবে কাজ করে, এই জিনিসগুলি তোমরা এক্সাম্পল দিয়ে বলে দিবা। সো নিউরন ভার্সেস ইউনিট, এই নিউরনটা হচ্ছে কি যে নিউরাল নেটওয়ার্কের ধরো প্রতিটা ছোট ছোট প্রসেসিং এর ধরো এক একটা স্মলেস্ট ইউনিট হচ্ছে নোড। ধরো মানুষের মানে ব্রেনের নিউরনের মতোই ধরো ছোট ছোট একটা। তো এরা কি করে, এরা আসলে ইনপুট নেয়, হ্যাঁ, ক্যালকুলেশন করে বা ধরো আউটপুট দেয়। তো এগুলো হচ্ছে একটা নোডের কাজ। এরপরে কি, ইউনিট আর কানেক্টেড বাই দ্য লিঙ্কস। সো লিঙ্ক মানে কি, লিঙ্ক মানে হচ্ছে কি, ধরো আমরা সিনাপস, যেটা তোমাদেরকে আমি দেখাইলাম সিনাপস, হ্যাঁ, ওই সিনাপসটাই হচ্ছে তোমার লিঙ্ক। তার মানে একটা আরেকটার সাথে যে লিঙ্কের মাধ্যমে যুক্ত থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার কি, ইচ লিঙ্ক হ্যাজ এ নিউমারিক ওয়েট। তো ওয়েটটা হচ্ছে কি, একটা লিঙ্কের সাথে ধরো লিঙ্কের সাথে আরেকটা ধরো উম, মানে ওয়েট জড়িত থাকতে পারে। আচ্ছা, এখন ওয়েটটা বলতে বোঝাচ্ছে যে ধরো আম, একটা নিউমারিক একটা ওয়েট। এই নিউমারিক ওয়েটের উপরে আসলে বেসিক্যালি এই শক্তির বা সিগন্যালের যে স্ট্রেংথ, এটা নির্ভর করে যে আসলে মানে কোন কানেকশনটা কতটা ইম্পর্টেন্ট। যদি এরকম হয় যে নিউমারিক ওয়েটটা বেশি হয়, ঠিক আছে, তাহলে এটা শক্তিশালী, কম হলে এটা দুর্বল, এরকম। আচ্ছা, এই যে দেখো এখানে বলছে যে রিয়াল নিউরন ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার সিম্পলিফাইড মডেল ইউনিট। এটা হচ্ছে রিয়াল নিউরনের কথা বলা হয়েছে, যেখানে ধরো কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড কোয়ান্টি। এটা কি কোয়ান্টাম হবে, বুঝছো? কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড কোয়ান্টাম। তো এইগুলির উপরে আসলে কাজ করে। তো এটা অত্যন্ত জটিল আসলে, দেখছো না, বিষয়গুলো অনেক অনেক জটিল। সো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে আহ আমরা তো বলেই দিলাম যে কি, এটা জেনারেল তোমার প্রসেসিং ইউনিট, যেটা কি করবে, যে একটা নেটওয়ার্ক যেখানে অনেকগুলি ওয়েট কানেক্টেড থাকবে, মানে ওয়েট কানেক্টেড লিঙ্ক, ঠিক আছে, ওয়েট কানেক্টেড লিঙ্ক থাকবে, যেটা ইচ অ্যানাদার হচ্ছে কি সিগন্যাল ট্রান্সমিট করবে, একটা আরেকটাকে সিগন্যাল আদান প্রদান করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? সো এএনএন এর হচ্ছে, দেখো এখানে কি বলছে, সেট অফ মেজর অ্যাসপেক্টস অফ প্যারালাল ডিস্ট্রিবিউটেড মডেল ইনক্লুড এ সেটস অফ প্রসেসিং ইউনিট। এখানে বলছে যে কি কি আছে, এটা প্রসেসিং ইউনিট আছে, একটা কানেকশন আছে, তারপর হচ্ছে প্রোপাগেশন রুল আছে। প্রোপাগেশন রুল আছে, যে এটা কি কাজ করে, প্রোপাগেশন রুলের কাজটা কি, এটা নতুন জিনিস ঠিকই। ধরো এটা সিগন্যালটা কিভাবে তোমার ট্রান্সমিট হবে, সেটা একটা নিয়ম করে দিচ্ছে, যে কি ধরো নিউরনে কি পরিমাণ ইনপুট করছে, সেটা আসলে মানে এটা একটা ইকুয়েশনের মধ্যে নিয়ে আসা আর কি। তারপর হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, অনেক ইম্পর্টেন্ট, অ্যাক্টিভেশন ফাংশন অনেক ইম্পর্টেন্ট। অ্যাক্টিভেশন ফাংশন মানে কি, এটা ধরো ডিসিশন নেওয়ার যে নিয়ম যেটা বলে, হ্যাঁ, এটা কি করে, এটার কাজ হচ্ছে কি, নিউরনটি সিগন্যাল পাঠাবে কিনা এটার উপর নির্ভর করে। ধরো এখানে এটার একটা মানে ফাংশন আছে, রেলু আছে, সিগময়েড আছে। এটা আমি এখন পড়তেছি আসলে, রেলু এবং সিগময়েড, এবং এটা অনেক কমপ্লেক্স কাজ, এটা সব ম্যাট্রিক্স ম্যাট্রিক্সলি কাজ করে এগুলি। এই আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এগুলি, বা তোমরা যে এআই মডেলগুলি দেখতেছো, এগুলি কিন্তু সব হচ্ছে মেট্রিক্স মাল্টি লেভেল মডেলিং এ কাজ করে। সিঙ্গেল সিঙ্গেল লুপের জন্য কিন্তু এটা
এটা তোমার তৈরি, মানে এটা বানায় নাই, কিন্তু এরা একাত্রে অনেকগুলি কাজ করতে পারবে এরকম এই মডেলগুলো, এই জন্য এরকম বানায় না। তোমার ধরো চ্যাট জিপিটি, তারপরে ডিপসিক বা এরকম জিমিনাই যা যা আছে এগুলো আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে মাল্টি লেভেল মডেলিং সবকিছু, বা মাল্টি লেয়ার আচ্ছা, মডেলিং। বলো। এএনএন দিয়ে তৈরি হয়েছে কোনগুলো? হ্যাঁ, মানে এএনএন ইউজ করে কোন প্ল্যাটফর্ম গুলো মানে মার্কেটে এখন চলমান আছে? আচ্ছা, এগুলি সবই এএনএন এখানে মার্কেটে চলে। এএনএন এর একটা পার্টি, এই যে তোমরা এখন যা দেখতেছো, এগুলি সবই আর্টিফিশিয়াল এএনএন এ চলতেছে কিন্তু। মানে এটা হচ্ছে একটা ভাস্ট এরিয়া, এখান থেকে তোমার সিম্পলিফাইড হইতে হইতে এগুলো আসছে, কিন্তু এটার মধ্যেই সবকিছু আছে। আদারওয়াইজ তোমার এই যে এখন যে মডেল যেগুলি আসছে, ধরো এই অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে আসলে বুঝতে পারি আমার এটা কাজ করবে কিনা, সে তার এগেনস্টে কিন্তু আমার বিশাল তোমার এরর লস আছে না, এখানে ফাংশন এরর কতটুকু আছে, এখানে রেলুর কাজ করবে কিনা, নাকি সিগময়েন্টে কাজ করবে, অনেক ইস্যু আছে এখানে। ঠিক আছে, যে নির্ভর করবে কি আসলে আমার এই সিগন্যালের স্ট্রেংথটা ভালো না খারাপ, এটা কি নেব কি নেব না, এটার জন্য আমার অনেক ডিসিশন আছে। মিলিয়নস অফ তোমার একত্রে কাজ করবে, এখন কোন একটার অ্যাক্টিভেশন ফাংশন বেশি, কোনটা আমি নিব কোনটা নিব না, এটা তো মানে হিউজ কাজ, বুঝতে পারছো? এইটা কিন্তু তোমরা আহ স্ট্যাটিস্টিক্স এই জিনিসগুলি সব আছে আসলে, বুঝতে পারছো? স্ট্যাটিস্টিক্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ধরো কম্পিউটার সায়েন্সের জন্য আমি মনে করি এখন সবচেয়ে মাদার সাবজেক্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স, কারণ এখান থেকেই আমরা জানি না আসলে স্ট্যাটিস্টিক্স আমাদের কম্পিটিশনাল লাইফে কি কাজে লাগে, কোথায় কোনটা কাজে লাগে। কিন্তু এটার যে একটা কম্পিউটার সায়েন্সের যে স্ট্যাটিস্টিক্স যে একটা মানে ফ্রুটফুল কাজ আছে, একদম এক্সাক্ট কাজ আছে, সেই কাজগুলো কিন্তু আমরা হয়তো অনেকে আমরা পড়াই না, বা স্টুডেন্ট থেকে এটাকে পড়ে না। সো এখানে দেখো যে লার্নিং রুল আছে, যেটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং, কিভাবে আসলে ইনফরমেশন গ্যাদার করবে। তো এখানে অনেকগুলি আছে, ব্যাক প্রপাগেশন নামে অনেক ধরনের ওয়েট ব্যবহার করে। এখানে দেখো যে কম্পিউটার নিউরাল নেটওয়ার্কস এর মধ্যে পার্থক্য দেয়া আছে, এগুলা just দেখে নিবা, এটা কোনো কিছু নাই। তো এখানে দেখবা কেন ইম্পর্টেন্ট নিউরাল নেটওয়ার্কস, কারণ হচ্ছে ধরো ফেস রিকগনিশন, বা ধরো এই যে আমরা যেটা করতেছি এখন প্রেডিকশন, ইভেন এই যে দেখো তোমার গুগল যে ট্রান্সলেটর এক্সাম্পল জানতে চাইছো, গুগল ট্রান্সলেটে কিন্তু ডাইরেক্টলি এএনএন ব্যবহার করে, বুঝতে পারছো? গুগল ট্রান্সলেটে কি করে, বুঝতেছি। ডাইরেক্টলি এএনএন ব্যবহার করে। সো টেকনিক্যাল এসপেক্টে আসলে এটা মোটামুটি এখন অনেক ধরনের কাজ করে, যেটা আসলে ভবিষ্যৎবাণী করা যায়, রিকগনিশন করা যায় এরকম। বা এই যে গুগলে আসলে যে লেন্স টেন্স যা যা আছে, গুগল লেন্স, এগুলি সব হচ্ছে এএনএন দিয়ে কাজ করে। তো বায়োলজিক্যাল কারণটা হচ্ছে যদি এটা ধরো আমাদের হিউম্যান ব্রেন কিভাবে কাজ করে সেটা বোঝার জন্যই কিন্তু এএন মডেল করে। ঠিক আছে, দেখো এখানে এগুলো আলোচনা করছি, যে নিউরনের বিল্ডিং ব্লকস এগুলো। এগুলো একটু দেখবা, এগুলো সব মানে আমি যেগুলো কথা বলছি না, এগুলো সব এখানে আছে এখন। কিভাবে এএনএন কাজ করে, তারপরে হচ্ছে আর ব্রেন কিভাবে কাজ করে, এই জিনিসগুলো বলা হয়েছে এখন। আচ্ছা, যদি এটা কি তোমাদের লাগবে, যে এটা বলে দিই একটু, মনে হয় না, হাউ ডু এএনএন ওয়ার্কস, এটা। সো এখন দেখো এখানে কি বলছে, একটু একটা জিনিস আছে আমাদের, ধরো
হিউম্যান ব্রেনে কি হয়, 10 বিলিয়ন নিউরন নেটওয়ার্ক আছে, যেটা হচ্ছে কি করে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস করে নর্মালি। এখন আর এএনএন কি কাজ করে, ধরো একটা সফটওয়্যার মানে বা একটা হার্ডওয়্যার মডেল, এই প্রক্রিয়া কি কাজ করে, সে এই মূলত নিউরন এবং হচ্ছে নিউরনের যে কাজটা, সেই কাজটা আর্টিফিশিয়ালি কিভাবে করে ম্যাপিং করা যায়, সেই কাজটা এএনএন করে থাকে ফর কি প্রবলেম সলভিং। সো এখানে দেখো যে আগে এই জিনিসগুলি আছে আর কি, দেখালাম না। তো কি কি আছে, ধরো এই যে এখানে কি কি আছে, ডেনড্রাইট আছে, সেল বডি আছে, অ্যাক্সন আছে, সিনাপস আছে, এই জিনিসগুলি আছে। তো এখানে ধরো ডেনড্রাইটের কাজটা কি এখানে দেখলেই বোঝা যায়। ধরো কি কাজ করে, ইনপুটটা গ্রহণ করবে যেহেতু সে একদম আলটিমেট পজিশনে আছে। সেল বডিটা কি, এই যে সেল বডিটা কি, এটা এটা ধরো ওই যে ইনপুটটা গ্রহণ করছে সেইটা সে এখানে প্রক্রিয়া করে, মানে কি কাজ, সেটা এখানে প্রক্রিয়া করে, মানে কাউন্টিং করে। একজনের কাজটা কি, একজনটা হচ্ছে যে ধরো আহ মানে সে কাজ হচ্ছে যে পরবর্তীতে নিউরনে সে সিগন্যাল ট্রান্সমিট করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে সিনাপস। সিনাপসটা তো আমরা জানি কানেকশন দুইটার মধ্যে। সো থ্রেশহোল্ড ইউজ করলে কিন্তু, মানে থ্রেশহোল্ড যদি সে ক্রস করে তাহলে সে কিন্তু ফায়ার করবে বা স্পাইক করবে। তো দেখো এখানে কয়েকটা মডেলও আছে মনে হয়। আচ্ছা, আমি একটু সংক্ষেপে তোমাদের এটা ব্যাখ্যা করে দিই, তাহলে সব এক লগে হয়ে যাবে। এখানে দেওয়া হচ্ছে ডেনড্রাইট ইনপুট, সেল বডি, প্রসেসর, সিনাপ লিঙ্ক, ঠিক আছে, একজন আউটপুট, এখানে সবকিছু দেয়া আছে। সো এখন দেখো যে তাহলে একটা আর্টিফিশিয়াল নিউরাল মডেলের তিনটা জিনিস মূল অংশ, ঠিক আছে। একটা হচ্ছে ইনপুট, ওয়েট আর অ্যাক্টিভেশন ফাংশন। একদম, ইনপুট, ওয়েট এন্ড অ্যাক্টিভেশন ফাংশন, তিনটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে অনেক কথা বলা আছে, তোমরা এগুলো একটু দেখে নিবা। এই যে দেখো বলা আছে কি, ইনপুট নিবে, ইনপুট নেবে, ওয়েট ক্যালকুলেট করতে হবে, এবং অ্যাক্টিভেশন ফাংশন মানে সিদ্ধান্ত নিবে সে আসলে কি হবে, রেলো না সিগময়েড। সো এখানে দেখো যে ইনপুট এবং ওয়েটটাকে তুমি যদি যোগ করো, এটাকে আসলে মানে এটা এখানে দেওয়া আছে, তোমরা কি দেখতে পাচ্ছ যে W0 X1, এই যে এই জিনিসগুলো যে দেয়া আছে, এগুলো কিন্তু সব ওই যে তোমরা ইয়াতে করে আসছিলা কিন্তু স্ট্যাটিস্টিক্সে, যে ইনপুট আর হচ্ছে ওয়েটের যোগফল, ইনপুট আর ওয়েটের যোগফল। তাহলে ইনপুটটা কি X1, আর ওয়েটটা কি এখানে W1 W2, এগুলো হচ্ছে সব ওয়েট, এগুলো সব সাম করতে হবে। প্লাস একটা বায়াস আছে কিন্তু, বুঝছো, এগুলো একটা বায়াস আছে। তো বায়াসটা আমরা নর্মালি 1 ধরে থাকি আসলে। সো মজার একটা বিষয় বলি, বুঝছো তোমাদের, এই নিউরাল নেটওয়ার্কের উপরে আমার পরীক্ষা আছে সামনে। এই যে এগুলো আমি পড়ছি গত লাস্ট উইকে, নিজেই পড়ছি সবগুলি। সো এই জন্য এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক অনেক কাজে দিবে সামনে তোমাদের। এই যে দেখো এখানে কি কাজ করছে, কি এই যে দেখো ইনপুটটা গ্রহণ করছে, ওয়েট নিচ্ছে, তবে এখানে প্রসেসিং করছে, মানে এখানে সে অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে, অ্যাক্টিভেশন ফাংশন কি, ওয়াই ইকুয়াল ফাংশন অফ ভি, ধরো অ্যাক্টিভেশন ফাংশন। তো অ্যাক্টিভেশন ফাংশন এখানে যদি ভি, যেটা বললাম, ভি যদি 0 থেকে বেশি হয় তাহলে রেলো ফাংশনে আউটপুট দেবে ওয়াই ইকুয়াল টু ভি। আর ধরো সিগময়েড ফাংশনের ক্ষেত্রে যেটা কাজ করবে, 0 থেকে 1 এর মধ্যে স্কেল করবে। এটা অনেকটা হচ্ছে 0 থেকে 1 একটা সিগময়েড ফাংশন দেবে। তো এখানে আসলে অনেকটা তোমার লিনিয়ার একটা স্ট্রাকচার দেয়, এটা আবার অনেক ক্ষেত্রে প্রবলেমও। তো নিউরাল নেটওয়ার্কে যে ইনপুট প্রসেসিং আউটপুট, এটা তো দেখালামই, এটা হচ্ছে কি ইনপুট প্রসেসিং আউটপুট ওয়াই। তো এখানে ইনপুট গুলি নিচ্ছে ওয়েট, এখানে প্রসেসিং, এখানে কি আবার হিডেন নোটও আছে, ঠিক আছে।
প্রসেসিং করতেছে এবং আউটপুট দেখাচ্ছে। সো এখানে দেখো যে ট্রান্সফার অ্যাক্টিভেশন ফাংশন আছে, যে প্রসেসিং এবং আউটপুটের মাঝখানে একটা অ্যাক্টিভেশন ফাংশন আছে। এই অ্যাক্টিভেশন ফাংশনের কাজ হচ্ছে আসলে কি, যে সে তার এটার স্ট্রেংথটা কতটুকু সে আসলে ট্রান্সমিট করবে কি করবে না সেই ডিসিশনটা নেয়। এই যে ইনপুট, ওয়েট, অ্যাক্টিভেশন ফাংশন, এই যে সব অ্যাক্টিভেশন ফাংশন, এটা এই ওয়াইটা আউটপুট, আউটপুট প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল, এটা একটা নিউরন, এই একটা নিউরন, নিউরন থেকে ডিসিশন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাবে কাজ করবে। এটা হচ্ছে এটা কিন্তু ম্যাট্রিক্স, ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করা যায় এগুলি। এটাকে সাম করতে হবে, অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে হবে, এই যে প্রত্যেকটার আবার আউটপুট বেরোচ্ছে সেটাকে সাম করে আউটপুট বের করতে হবে। ঠিক আছে, সো ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার। এখানে হিডেন লেয়ার বলতে এখানে অনেকগুলো থাকতে পারে, ধরো এই যে এগুলি সব এইটা হচ্ছে হিডেন লেয়ার, এই যে এটা হিডেন লেয়ার। সো কি ইনপুট, হিডেন লেয়ার, হিডেন লেয়ার ওয়ান টু দুইটা তিনটা থাকতে পারে। ধরো তুমি এখানে চারটা নিলা, এ তিনটা আছে আরো বেশি নিলা নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমার ইন্টারকানেকশন হতে হবে। ইনপুট, হিডেন লেয়ার, আউটপুট। আচ্ছা দেখো এখন নিউরাল নেটওয়ার্কটা কাজ করে কিভাবে, আসলে একটা বাচ্চা কিভাবে শেখে। তো আমি একটু বলে নিই যে তোমার এই ওয়েটের ক্ষেত্রে যেটা উম, ভালো ওয়েট পাবে সেটা ভালো প্রেডিকশন দিবে, এবং যেটার অ্যাক্টিভেশন ফাংশন, ধরো অ্যাক্টিভেশন ফাংশন নিউরাল নেটওয়ার্কে এই লিনিয়ারিটি তো বোঝো, ধরো একই রকম মানে একই স্ট্রাকচারে যাবে, সেটা আসলে ধরো কমপ্লেক্স যে প্যাটার্ন যেগুলো আছে সেইটা আমার অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে লার্ন করায়। সো অনেক ক্ষেত্রে ধরো আমাদের যে কিছু বাস্তব এক্সাম্পলও আছে, যেমন ধরো ফেস রিকগনিশন, তারপরে স্পিচ টেক্সট যেগুলি আছে, আমরা স্পিচ টেক্সট করে পাঠাই যেগুলি, এ ধরনের অনেক ধরনের বাস্তব উদাহরণ আছে যেগুলো হচ্ছে ওর ইনপুট লেয়ারে ছবি নেয়, হিডেন লেয়ার ছবি ম্যাচ করে আউটপুটে নাম আসে। ঠিক আছে, ফেস রিকগনিশনের টোটালটাই এই এএনএন এর মতো একটা মানে একদম রিয়েল এক্সাম্পল, লাইন বাই লাইন এক্সাম্পল। এখন দেখো নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে, একটা বাচ্চা কিভাবে শেখে, ট্রেনিং করে শেখে বা ইয়েতে শেখে, লার্নিং করে শেখে। তো আস্তে আস্তে কিন্তু একটা বাচ্চা সবই শিখে যায়। সো কোনটা আপেল ব্যানানা এগুলো শিখতে পারে, সো এগুলো তোমরা দেখবা, দেখলে বুঝতে পারবা যে কিভাবে কাজ করে। এখানে নিউরাল নেটওয়ার্কটা বুঝাইছে যে আসলে একটা রিয়েল এক্সাম্পল দিয়ে বুঝাইছে। সো এদিকে আর আমি সময় নষ্ট না করে এগুলো তোমরা দেখবা। আগের কথাই এখানে সব, এখানে ওইটা নিউরাল নেটওয়ার্কটা কিভাবে কাজ করছে, অ্যাক্টিভেশন ফাংশন কিভাবে, এই এই জিনিসগুলি বলছে। মানে এখানে যেটা বলছে ফাইভ ম্যাচ করতে বলছে, মানে যেটা আমি আগে আলোচনা করছি ফেস রিকগনিশনের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার এই যে সেই ইকুয়েশন, এই ইকুয়েশনটা দিয়ে তোমার বের করবে যে আসলে সে অ্যাক্টিভেশন ফাংশনটার মাধ্যমে সে আসলে ট্রান্সমিট করবে কি করবে না। এইটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেস করা সহজ আর কি, কঠিন না, যে জাস্ট মাল্টিপ্লিকেশন অফ সাম অফ মাল্টিপ্লিকেশন। সো এটা এতটুকুই। আচ্ছা একটা অ্যাপেল দেখে মনে পড়লো, তোমরা ফার্স্ট অর্ডার লজিক করছো না? তোমাদেরকে করাইছি না ফার্স্ট অর্ডার লজিক? উম,
এই তোমরা কি জি স্যার, পড়াইছেন। আচ্ছা, তোমাদের এই যে ক্যাজুয়াল নর্মাল ফর্মে ট্রান্সমিট করছো না তোমরা, ওই যেটা ফুড, ওই যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার যেগুলা দেখাইছিলাম না, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। জি তো স্যার। ওইটা হচ্ছে তোমরা যে ফার্স্ট অর্ডার লজিকের কনভার্সন গুলো ভালো করে দেখবা, ফার্স্ট অর্ডার লজিক, তারপরে সিএনএফ এ কনভার্সন, হ্যাঁ এগুলি ভালো করে দেখবো, বা কন্ট্রাডিকশন কিভাবে করে প্রুভ করে, এই জিনিসগুলা কিন্তু দেখবা। এটার সাথে রিলেটেড আছে এই জন্য বললাম। সো আমাদের আরেকটা টপিকস আছে কি, জেনেটিক অ্যালগোরিদম। এই আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে তোমাদের? 24। জি স্যার। জি জেনেটিক অ্যালগোরিদমের স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, নর্মালি ধরো জেনেটিক অ্যালগোরিদমে আসলে মানে বলতে কি বোঝায়, কারো কি ধারণা আছে? কারো কি ধারণা আছে তোমাদের এই জেনেটিক অ্যালগোরিদম সম্পর্কে? যেহেতু আমরা নিউরন নিয়ে কথা বললাম, হিউম্যান যে, বংশ পরম্পরায় পাইছে এমন অ্যালগোরিদম নাকি? হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে তোমরা ডারউইনের, যেটা আসলে ডারউইনের বিবর্তনবাদ, বিবর্তন তত্ত্ব যেটা আছে, ওইটা থেকে আসলে এটা আসছে। তো ওইটাকে তো আবার অনেকে, মানে অনেকে বলতে এটা আসলে তো আমাদের মেবি ইসলামে এটাকে করে নাই। সো ওই তত্ত্বটা থেকে আসলে মূলত এখানে আসছে যে কি আসলে প্রকৃতির যে, প্রকৃতির যে তোমার বিবর্তনবাদ যেটা বলতেছে, এটা একটা অপটিমাইজেশন টেকনিক। কি একটা অপটিমাইজেশন টেকনিক, সেটা তোমার সবচেয়ে বেস্ট যে সমাধান, মানে সলিউশন, সেটা খুঁজে বের করবে। এইটা হচ্ছে একটা জেনেটিক অ্যালগোরিদমের অপটিমাইজেশন টেকনিক। এক ধরনের একটা জেনেটিক অ্যালগোরিদম হচ্ছে কি একটা অপটিমাইজেশন টেকনিক, যেটা সবচেয়ে ভালো কাজ করবে একটা প্রবলেম সলভের জন্য। সো এখানে দেখো বলছি কি, অলসো নোন অ্যাজ evolutionary algorithms, genetic algorithms demonstrate self-organization and adaptation similar to the way the fittest, যেটা বললাম আর কি। A genetic algorithm is an iterative procedure that represents its candidate solution existing as a genesis called chromosome. সো এখানে একটা টার্ম আসছে যে ক্রোমোজোম। কি এখন ক্রোমোজোমটা আসলে মানে এটা কিভাবে কাজ করে? সো একটু এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, আবু দরজা কে যাও। তো দেখো এখানে, তো এখানে একটা জিনিস আসছে ক্রোমোজোম। হুম। তো ক্রোমোজোমটা কি আসলে, যে ধরো এটা আমরা কি বলি যে ধরো নর্মালি আমরা ইচ অ্যান্ড এভরি সলিউশন কে আমরা একটা জিন স্ট্রিং বলতেছি, ক্যান্ডিডেট সলিউশন অ্যাজ এ স্ট্রিং অফ জিনিং স্ট্রিং বলতেছি। বা ধর এটা আমরা বাইনারি কোড দিয়ে যদি প্রকাশ করি 101010, এটা মানে রিয়েলি এরকমই প্রকাশ করা হয়। তো সেক্ষেত্রে ধরো ইনিশিয়ালি কিছু তোমার পপুলেশন থাকে, ফিটনেস টেস্ট থাকে, মানে আমরা যদি বলি যে ক্রোমোজোমটা কতটা ভালো,
সেটার জন্য ফিটনেস টেস্ট করি এবং সিলেকশন করি সবচেয়ে ফিট ক্রোমোজোম কোনটা। ধরো টপ 50% নিলাম। তো এখানে আবার ধর ক্রস ওভার আছে, মানে ক্রস ওভার মানে হচ্ছে যেটাকে আমরা বাংলায় বলি আসলে প্রজনন, হ্যাঁ। মিউটেশন আছে যেটা পরিবর্তন করে, মানে ক্রোমোজোমের মধ্যে পরিবর্তন করে মিউটেশন। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা অন অ্যাভারেজ প্রতি বছরই কোশ্চেনে থাকে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখে থাকো অন অ্যাভারেজ থাকে এগুলি। আমি জানি না তোমাদের এবারে থাকবে কিনা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলি। সো আমরা যদি দেখো হিস্ট্রি তোমরা পড়ে নিও, তাহলে কি এটা সার্চ অ্যান্ড অপটিমাইজেশন টেকনিক বেসড অন ডারউইন প্রিন্সিপাল অফ ন্যাচারাল সিলেকশন, এই কথাগুলো বলছি। এই ডারউইন তত্ত্ব তোমরা পড়ে নিও। তো আচ্ছা, ধরো জেনেটিক অ্যালগোরিদম হচ্ছে একটা সার্চ আর একটা অপটিমাইজেশন টেকনিক, যেটা ডারউইনের ন্যাচারাল সিলেকশন যে থিওরি আছে সেটা থেকে ইন্সপায়ার্ড আর কি। So এটা আসলে ইলিয়াস। লারাবেল দিয়ে। সো তো এখানে যেভাবে কাজ করে কি, ক্রোমোজোম যেটা জিন স্ট্রিং বলতেছি আমরা দিয়ে আমরা এই সলিউশন গুলি রিপ্রেজেন্ট করব, ফিটনেস টেস্ট করব, বাছাই করব, ক্রসওভার মিউটেশন দিয়ে নতুন জেনারেশন তৈরি করব। এটা হচ্ছে মেইন একদম বেসিক কথা যেভাবে কাজ করে জেনেটিক অ্যালগোরিদম। সো এখানে দেখো যে কন্ডিশন গুলি আছে কিছু, কিছু ধরো কিভাবে সে প্রজনন করবে, বৈশিষ্ট্য উত্তরাধিকার কিভাবে, মানে সন্তানরা যেভাবে বাবা মার বৈশিষ্ট্য পায়, বৈচিত্র্য যেটা আছে ধরো এই আমাদের যে প্রত্যেকেরই তো ভিন্নতা আছে, প্রত্যেকেই আলাদা। তো আমাদের ধরো আবার বলছে যে ইফ দ্য এনভায়রনমেন্ট ক্যান নট সাপোর্ট অল দ্য পপুলেশন, গ্রোয়িং পপুলেশন, সবাইকে তোমাদেরকে বাঁচায় রাখতে হবে। তো এরকম কিছু আসলে আমাদের কন্ডিশন আছে কিছু, আহ, মানে কোন অনুকূল পরিবেশে এটা বেঁচে থাকে, প্রতিকূল পরিবেশে মরে যায়, এরকম অনেক ধরনের কথা আছে এখানে। তো so এটা আসলে কি হিউম্যানের সাথে রিলেট করে বলছে যে মানুষের যে বিবর্তন বা যেভাবে আসছে সেরকম। সো আমরা যদি একটু ধরো চিন্তা করি যে তাহলে জীব থেকে আমাদের নর্মালি ধরো আমাদের যে হিউম্যান এখানে ক্রোমোজোম একটা ব্যাপার, তাহলে জেনেটিক অ্যালগরিদমে কি, তাহলে একটা প্রবলেম মানে সলিউশন সেটা কি জিন স্ট্রিং এর উপর নির্ভর করবে। আর ধরো ফিটনেস টেস্ট, হিউম্যান যেটা ফিটনেস টেস্টের ব্যাপার আছে, আর এখানেও ঠিক সিমিলারলি ফিটনেস ফাংশন, ওখানেও ধরো তোমার অ্যাডাপ্টেশনের ব্যাপার আছে, প্রতিকূল অপ্রতিকূল পরিবেশ। আর জেনেটিক অ্যালগরিদমও তোমার বেস্ট সলিউশন সিলেকশন করতে হবে, ওখানেও তোমার মিউটেশন র্যান্ডম তোমার চেঞ্জ হয়, আর এখানেও মিউটেশন হয় আর কি, হ্যাঁ। সো সিলেক্ট দ্য বেস্ট, ডিসকার্ড দ্য রেস্ট, এটা হচ্ছে সবচেয়ে ভালো কথা। নেচারের সাথে রিল লেগে সবচেয়ে ভালো যে কে চুজ করতে হবে, হ্যাঁ। মানে মেইন কথা কি জানো, এখানে যেটা বলছে যে সবচেয়ে ভালো যে কোড সেটা বেঁচে থাকবে, বাকিরা সব মরে যাবে। হুম। যদি আমরা একদম ধরো এই কথার মানে খুঁজতে চাই, তার মানে কি পৃথিবীতে সেরারা টিকে থাকবে, দুর্বলরা বিলুপ্ত হয়ে যাবে। এখানে ওই যে হরিণের তোমার দৌড়ের গতি নিয়ে কথা বলছে, তারপরে হচ্ছে আরেকটা কি, হরিণের দৌড়ের গতি নিয়ে কথা বলছে। এই কথাগুলো আসলে আসছে যে ন্যাচারাল সিলেকশন কিভাবে করছে, অনেকগুলি পপুলেশন থেকে কোনটা সবচেয়ে ফিটেস্ট
কোনটা রিপ্রোডাকশন করতে পারবে, প্রোপাগেট, তোমার ফেভারেবল ক্যারেক্টারিস্টিক্স হবে, অনেক বছর এটার বংশ বৃদ্ধি করে করে টিকে থাকতে পারবে, হ্যাঁ, অস্তিত্ব টিকে থাকবে, এরকম অনেক issue আছে আর কি। So the generally implemented by the optimization strategy by the simulating evolution of species through the natural selection. তার মানে কি? আচ্ছা, আমি একটু তোমাদের কাছ থেকে 5 মিনিট সময় নিচ্ছি। আচ্ছা, তো এখানে দেখো, ও, আমরা কি করছি, প্রথমে অনেকগুলো সমাধান তৈরি করব, এরপরে ফিটনেস টেস্ট করব, এরপরে সিলেকশন করব, বাকিটা বাদ দিয়ে দিব। এই এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, ঠিক আছে? তোমরা কিন্তু ওই যে জিরাফের উদাহরণ কিন্তু পড়বা ভালো করে, জিরাফের উদাহরণটা। মানে এটা ওখানে বলেছে যে জিরাফটা আসলে কেন, জিরাফের লম্বা গলা আর কি, এটাই, হ্যাঁ, জেনারেশন বাই জেনারেশন এরকম লম্বা গলা, এটা একটা অস্বাভাবিক বৈশিষ্ট্য, এবং লক্ষ লক্ষ বছর ধরে ওরা এই পরিবর্তনটা ধরে রেখেছে। সো এটার, ধরো, ওই, মানে এটা দিয়ে আসলে ডারউইনের তত্ত্বটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করছে, মানে, বুঝতে পারছো? তো এখন দেখো এখানে যেটা বলছে যে ইনিশিয়ালি কি করবে, সে ইনিশিয়াল পপুলেশন তৈরি করবে, যেখানে হচ্ছে ধরো অনেকগুলি প্রবলেম আছে, সেগুলি সমাধান বের করবে বাই ক্রোমোজোম, এন্ড অপটিমাম সলিউশন দিবে, সলিউশন চেক করবে সেটা আসলে কোনো সলিউশন
পূর্ব ধরো আগে থেকে শর্ত পূরণ করছে কিনা, যদি করে যেমন ধরো তুমি একটা রোবট বানাইলা, রোবট যদি 95% স্কেলে গন্তব্যে যদি পৌঁছায়, তাহলে সেটাকে আসলে আমরা সিলেকশন করবো কিনা। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। সো এরপরে আমি T+T মানে আমি জেনারেশন বৃদ্ধি করব, নতুন করে জেনারেশন বৃদ্ধি করব। এরপরে হচ্ছে ফিটনেস টেস্ট, যেটা নির্বাচন করব, সিলেকশন করব। ফিটনেস টেস্ট করে ক্রোমোজোম গুলো বাছাই করব। হ্যাঁ, টপ 30% বা 20% নিব। ক্রস ওভার করবো, ক্রোমোজোম গুলাকে আমি মিশাই, জোড়া জোড়ায় মিশিয়ে সমাধান চেষ্টা করব। তারপরে হচ্ছে মিউটেশন করব, মানে পরিবর্তন করব আর কি। ধরো 1 0 1 0 1, তো এটাকে না বলে আমরা 1 0 0 0 1 এরকম করে আমরা একটা বিট ফ্লপ করে দিলাম, একটা ওয়ানকে রিপ্লেস করে দিলাম কি জিরো দ্বারা, এরকম করে মিউটেশন করলাম। সো এটা একটা সিম্পল জেনেটিক অ্যালগোরিদম, যেখানে আহ, একটা এক্সাম্পল হচ্ছে যে ধরো একটা সেলসম্যান প্রবলেম, যে সে কি কাজ করবে। হ্যাঁ, সেলসম্যান প্রবলেম খুবই ইম্পর্টেন্ট। সেলসম্যান প্রবলেম, এটা টার্গেট হচ্ছে কি, এগুলো সব দেখাইছি, পপুলেশন, সেটা পপুলেশন প্রত্যেকটার কাজ কি বলছে। আচ্ছা, এটা পরে আসতেছে। সো যেটা বলতেছিলাম যে ধরো যে, মানে সেলসম্যান প্রবলেম একটা ভালো বাস্তব উদাহরণ, যেটা আম, এই যে আমরা যে এটা অ্যাপ্লাই করলাম জেনেটিক অ্যালগোরিদম, সে কি কাজ করবে ধরো 10টা সবচেয়ে ছোট ছোট শহরের, সে যত তার ডিস্টেন্স আছে, ডিস্টেন্স পথটা সে বের করবে। সে ধরো র্যান্ডমলি প্রথমে 50টা র্যান্ডমলি জেনারেট করবে, টোটাল দূরত্বটা সে কাউন্ট করবে, মানে ফিটনেস করবে। তো তারপরে সেখান থেকে সবচেয়ে 10টা ছোট পথ সে নির্বাচন করবে, যেটা ধরো আবার তাদেরকে ক্রস ওভার করে নতুন 40টি পথ ক্রিয়েট করবে। মানে ধরো আমি এখান থেকে উত্তরা থেকে আজিমপুর যেতে ধরো আমার 10টা ওয়ে আছে, সেখান থেকে আমি সবচেয়ে যে ভালো যে 5টা সেটা আমি নেবো, এরকম। সো সেখানে আবার এরপরে কি কিছু মিউটেশন করা, মানে অদল বদল করবা। দেন সে এটা চালাইতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত সর্বনিম্ন পাথ সে পায়। এটা বলে হচ্ছে কি সেলসম্যান একটা প্রবলেম। আচ্ছা, এরপরে দেখো এই যে কনসেপ্ট আছে কিছু, যে কি বলছে কনসেপ্ট গুলি, কি বলছে যে আমাদের পপুলেশন মানে a set of individuals is representing a possible solution to a given problem। তার মানে আচ্ছা, আমরা স্লাইডে কততম পর্যায়ে আছি, খুবই অল্প। সো আমরা কি করি, পপুলেশনটাকে একটা প্রভাব মানে সমাধান, যে মানে পসিবল সলিউশন, মানে সম্ভাব্য সমাধানের একটা গ্রুপ তৈরি করছে, এটা বলে একটা পপুলেশন। ধরো আমরা উদাহরণ দিই, সবচেয়ে ছোট পথ বের করতে চাই, যেটা আমাদের অনেকগুলি রুট আছে। ধরো তোমাদের ক্লাসের পরীক্ষা সবাই আলাদা আলাদা উত্তর লেখো না, এইটা আমার একটা পপুলেশন, আলাদা আলাদা উত্তর। আচ্ছা, জিনটা কি আসলে তাইলে? জিনটা তো বলছি যে একটা আমার প্রবলেমের একটা স্মল ইউনিট, একটা প্যারামিটার। ধরো ধরো আমি যদি একটা রোবটের প্ল্যানিং করে থাকি, যে ডানে ঘোরো, বামে ঘোরো, সামনে যাও, এগিয়ে যাও, এরকম ডানে ঘোরাকে আমি যদি 1 ধরি, সামনে যাওকে যদি 0 ধরি, এরকম করে 0 1 করে একটা জিন আমার। বুঝতে পারছো? ক্রোমোজোম,
এটা কি? এগুলো তো ধরো একটা স্ট্রিং বা সিকোয়েন্সের একটা কমপ্লিট সলিউশন রিপ্রেজেন্ট করে। যেমন ধরো সামনে, ডানে, মনে রাখো। আচ্ছা আমাকে বলো, ডানে সামনে, ডানে ডানে সামনে, তাহলে আমি যে বলছিলাম ডানে কে 1, সামনে কে 0, তাহলে আমাকে রিপ্রেজেন্ট কোডটা কত বলো তো? ডানে সামনে, ডানে ডানে সামনে, বলো। ডানের সামনে, ডানে ডানের সামনে। তাহলে আমার সিকোয়েন্সটা কি হবে, ক্রোমোজোমের সিকোয়েন্সটা কি হবে? 0 1 0 0 1। আরে উল্টা বলছো টোটালটাই, Oh, 10 sorry. 1 10 1 1 0. Sorry, sir. হ্যাঁ। তাহলে কি, এটা ধরো একটা তোমার আমরা ধরে নিতে পারি ধরো একটা রেসিপি, যেটা একটা কমপ্লিট খাবার তৈরি করেছে তোমার জন্য, ঠিক আছে? এরপরে কি ফিটনেস স্কোর, যেটা আসলে ধর কোন ক্রোমোজোমটা সবচেয়ে ভালো, মানে কোন সমাধানটা সবচেয়ে ভালো, সেটা সেটা কার কাছ থেকে করো? ফিটনেস ফাংশন দিয়ে করবা। ফিটনেস ফাংশনটা কি, যার সময় যতটুকু কম লাগে সেটা সবচেয়ে ভালো স্কোর। যদি ধরো তোমাদের পরীক্ষার নম্বর, কে কত বেশি পাবে, যার উত্তর যত সঠিক, ঠিক না? সেটা হচ্ছে আমার ফিটনেস স্কোর। এখন দেখো এই জিনিসটাকে যদি একটা মাথায় নিতে চাও কমপ্লিট, আমি খুব আস্তে আস্তে কেন পড়াচ্ছি জানো? যাতে তোমাদের জিনিসগুলো ঢোকে। আমি খুব জোরে পড়াচ্ছি না, যে যাতে মাথার মধ্যে যায়, যায় প্রসেসিং হয়ে 2-1 মিনিট সময় লাগে। তাহলে কি একটা কমপ্লিটলি নিজের মধ্যে চিন্তা করো, তাহলে কি কাজ হয়? প্রথমে কি কাজ করে, অনেকগুলি ক্রোমোজোম সমাধান, মানে তোমার সলিউশনের জন্য একটা সেট তৈরি করে। তারপর সেটাকে তুমি ফিটনেস স্কোর বের করবা। তারপর সে মানে তুমি ফাইনেস্ট গুলি সিলেকশন করবা। তারপরে তুমি ক্রসওভার করবা, মিউটেশন করবা, একটা নতুন জেনারেশন তৈরি করবা। ঠিক আছে? এবং এভাবে তুমি চলতেই থাকবে, চলতেই থাকবে, যতক্ষণ না পর্যন্ত তুমি সবচেয়ে বেস্ট ওয়েটা না পাও। বুঝিছো? এটা তো বলাই আছে, পপুলেশন কি আসলে সেট অফ সলিউশন, ইন্ডিভিজুয়াল কি সলিউশন অফ এ প্রবলেম, ফিটনেস হচ্ছে কি কোয়ালিটি অফ এ সলিউশন, ক্রোমোজোম, এগুলো তো বলছি তোমাকে, এদের ভালো করে দেখবা। জেনেটিক অ্যালগরিদম অপারেটরস এন্ড প্যারামিটার্স, সিমুলেটেড ইভালুয়েশন, এটা আমাদের এই জিনিসগুলো লাগবে। তো আমরা তো মূলত এগুলো পড়াই ফেলছি না সব? হুম। এই যে এনকোডিং, এনকোডিংটা কি বলো? রিপ্রেজেন্ট অফ এ ইন্ডিভিজুয়াল, কি বলছিলাম বলো? ধরো সেলসম্যান যে প্রবলেমটা, যে ধরো তার 50টা শহর ঘুরতে হবে, তাহলে কি ওখানে শহরগুলো যদি ক্রম করে 1 2 3 4 কোনটা, সেটা হচ্ছে এনকোডিং। ক্লিয়ার? ফিটনেস ফাংশন, এটা কি? ফিটনেস ফাংশনটা কি, যে টোটাল দূরত্ব 1 বাই টোটাল দূরত্ব এরকম। এরপরে কি ক্রস ওভার, রিকম্বিনেশন এন্ড রিপ্রোডাকশন মেথড, এটা কি ক্রস ওভার বলতেছি? কি ক্রোমোজোম গুলাকে আমি ঘুরাই ফিরাই দিব, 1001 এটাকে চেঞ্জ করে দিব। সিলেকশন ক্রাইটেরিয়া, আমরা শুধু ভালো রুটটাকে সিলেক্ট করব। আচ্ছা এনকোডিংটা, এগুলো তো বললামই, আর বলবো কি এগুলি? এগুলো একটু দেখবা বাইনারি এনকোডিং কি আছে আর না আছে এগুলি। ন্যাপস্যাক প্রবলেম তোমরা পড়ছিলা? হ্যাঁ, বলো ন্যাপস্যাক প্রবলেম কি? একজনও বলতে পারবা না? এই এনকোডিং এগুলো দেখে নেবে, এগুলো তোমরা পড়ে আসছো। আচ্ছা আমি একটু বলে দিই। তো দেখো এখানে
The process of representing the solution in the form of a string that conveys the necessary information. মানে একটা ক্রোমোজোমের মতো, যেটা ধরো তোমার জিন কন্ট্রোল করে পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স ইন্ডিভিজুয়াল সিমিলারিটি অফ দ্য স্ট্রিং রিপ্রেজেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সলিউশন, যেটা বললাম যে তোমার যে শহরগুলি থাকবে সেটার ক্রম, সেটা নেসেসারি ইনফরমেশন আছে, সেখান থেকে তো ইমেজটা কনভে করতে হবে। তো বাইনারি এনকোডিং এর ক্ষেত্রে ক্রোমোজোম এ এবং ক্রোমোজোম বি দেওয়া আছে, এখানে একটা প্রবলেম, মোস্ট কমন মেথড আছে, মেথডটা অনেক ক্ষেত্রে আমরা ন্যাপস্যাকের সাথে, ন্যাপস্যাক প্রবলেম বলে এটাকে, এই প্রবলেমটাকে। সো এখানে ক্রোমোজোম আর স্ট্রিং ওয়ান আর জিরোস অ্যান্ড ইচ পজিশন অফ দ্য ক্রোমোজোম রিপ্রেজেন্ট দ্য পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্রবলেম, এবং প্রত্যেকটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স। এরপরে হচ্ছে পারমুটেশন এনকোডিং, এটা জাস্ট চেঞ্জ করা অর্ডারিংটা। ভ্যালু এনকোডিংটা তুমি জাস্ট আগে পরে পিছনে সামনে এটাকে তুমি ভ্যালু অ্যাড করে দিলা। ফিটনেস ফাংশন তো অনেক বলছি, রিকম্বিনেশনও বলছি। রিকম্বিনেশনটা হচ্ছে যে কি, ওই যে সবচেয়ে ভালোটা বেছে নেবে, বাকিটা ফালাই দিবা আর কি। সো এখানে রিকম্বিনেশন অনেকগুলি সিলেকশন মেথড আছে, টুর্নামেন্ট, রিলেট, র্যাঙ্কস, স্টাডি স্টার সিলেকশন, এরকম অনেকগুলি সিলেকশন আছে, এগুলো একটু দেখে নিবা, মানে খুবই সিম্পল। এবং টুর্নামেন্ট থেকে আমরা টুর্নামেন্ট স্টাইলে যেরকম আসে না, যে যে জিতে আসলো সেখান থেকে যেটা নিবে বেস্ট। সো এগুলা একটু দেখে নিও তোমরা। তো রিপ্রোডাকশনের ক্ষেত্রে ধরো যে জেনারেশনকে কিভাবে আসলে ইমপ্রুভ করা যায়, জেনারেশনকে কিভাবে আসলে ইমপ্রুভ করা যায় সেটা নিয়েই একটা সলিউশন, যেখানে হচ্ছে সিলেক্টিং প্যারেন্টস উইথ দ্য হায়ার ফিটনেস রেটিং, তাদেরকে হায়ার ফিটনেস রেটিংটাকে তার গুরুত্ব দিছে, এবং অফ বিং কন্ট্রিবিউটরস অ্যান্ড বাই দ্য ইউজিং র্যান্ডম সিলেকশন। সো এখানে কয়েকটা মেথডের কথা বলা আছে, একটা হচ্ছে যে ক্রসওভার মেথড রিপ্রোডাকশনের ক্ষেত্রে, আরটা হচ্ছে কি ক্রসওভার মেথড। এটা ক্রসওভার মেথডের মধ্যে আবার অনেকগুলি আছে। আচ্ছা দাঁড়াও, এটা একটু তোমাদেরকে এটা হচ্ছে বলে দিই। সো আমরা তো ধরো জানি যে ফিটনেস ফাংশনটা হচ্ছে কি, যেটার ধরো আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে যে কোন সমাধানটা, মানে ক্রোমোজোমটা কতটা ভালো বা কতটা সমস্যার কাছাকাছি, এইটাকে আমরা একটা ভ্যালু দিয়ে প্রকাশ করে, এটাকে বলে আমরা ফিটনেস ভ্যালু আর কি। য- ধরো এটা আমরা মানে একটা আইডিয়াল ফিটনেস ফাংশন এরকমই হবে যে তোমার প্রবলেমটার লক্ষ্য, প্রবলেমের যে সলিউশন সেটা খুব কাছাকাছি। এবং যদি ধরো আমরা ওই যে ট্রাভেলিং সেলসম্যানের প্রবলেমের কথা বললাম, সেখানে শহরের দূরত্বের যে কথা বলছিলাম, সেই দূরত্বের যোগফল কম হলে সেটাই সবচেয়ে ভালো সমাধান হবে কিন্তু, তাহলে সে ওইভাবে তার রুটটা ম্যাপিং করতে পারবে। তো এর আগে একটা বলছিলাম না কি, রিকম্বিনেশন। এটা রিকম্বিনেশনটা হচ্ছে যে এটা এমন একটা প্রক্রিয়া যে ধরো শুধুমাত্র ভালো সমাধানগুলোকে আমি বেছে নেবো, খারাপগুলো বাদ দিয়ে দেবো একদম ডাইরেক্ট। তো সমাধান ভালো করতে হবে, এবং যেটা ফেল করবে সেটাকে বেছে দেবো। এর মধ্যে একটা হচ্ছে টুর্নামেন্ট সিলেকশন, এটা তো বললাম আমি যে টুর্নামেন্টের মতো মতো করে বিজয়ী নিয়ে যাওয়া। রিলেট হুইল সিলেকশন, যেটা হচ্ছে কি ধরো যেটা ফিটনেস যত ভালো সেটা তত বড়, হ্যাঁ, বড় চাকা আর কি ধরো, বা সেটা বড় ভাগ, এবং চাকা ঘুরিয়ে যেটাই পড়বে সেটাই নিয়ে যাবে। এটা হচ্ছে অনেকটা চাকা ঘোরানোর মতো, এই জন্য রিলোড হুইল বলছে। এরপরে আছে তোমার র্যাঙ্ক সিলেকশন, র্যাঙ্কিং করে নেওয়া, স্টেট স্টেট সিলেকশন, এগুলো একটু দেখে নিও, দেখলে পারবা না আসলে। এরপরে আমরা যাই হচ্ছে এই যে রিপ্রোডাকশনে, যেখানে হচ্ছে নতুন জেনারেশন তৈরি করার জন্য যে ভালো ফিটনেস থাকা দরকার,
এবং সেগুলো পিতামাতার জিন দিয়ে আসবে। দুইটা ক্রোমোজোমের মধ্যে মিলে আমরা একটা নতুন সলিউশন তৈরি করব। একটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট ক্রসওভার। এটা কি, একটা জায়গা থেকে কেটে অদল বদল করবো, এই যে এখান থেকে কাটবো, কেটে এখান থেকে কাটবো, এই কাইটা এই দুইটার মধ্যে আবার চেঞ্জ করবো, এইটাটা এখানে নেবো, এইটাটা এখানে নেবো, অদল বদল করবো। তার মানে কি, একটা জায়গা কেটে একটা জায়গার সাথে মিলাবো। ঠিক আছে। এরপরে কি, সিঙ্গেল পয়েন্ট ক্রসওভার যদি ধরো এই ক্রোমোজোমের সাথে মিলে, তাহলে এই একটা অংশ কেটে দেবো আর একটা অংশের সাথে, এই দুটো ক্রোমোজোম দেওয়া আছে, এটা এই অংশটা এখানে আনবো আর এই অংশটা এখানে আনবো। সো 2 পয়েন্ট ক্রসওভারটা কি, দুইটা জায়গা থেকে কেটে নেব। এই দেখো সব লাল ভাগ করা আছে, ব্লু ভাগ করা আছে। এখন এখানে এই এই তো, এইটা প্রথম দুইটা ব্লু নিয়ে আসবো, মাঝখানটা শুধু লাল থাকবে। ঠিক সিমিলারলি এটাও করবো। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মনোযোগ দিয়ে দেখো। সো ইউনিফর্ম ক্রসওভারটা হচ্ছে কি, এলোমেলো ভাবে যে কোনো জায়গা থেকে আনতে পারে, এই যে ধরো মার্কিং করা আছে, রেড আর ব্লুটা মার্কিং করা আছে, যে কোনো জায়গা থেকে আনতে পারে। তো সবসময় যে ভালো সমাধান হবে এরকমও না, অনেক সময় খারাপ হবে, পরে বাদ হয়ে যাবে। এগুলো বলছে এখানে। এলিটিজম মানে কি, ভালো সমাধান কখনো যাতে নষ্ট না হয়, সেজন্য কি কাজ করতে হবে, যাতে ভালো সমাধানটা নষ্ট না হয়, সেজন্য আগে থেকে নতুন মানে নিউ জেনারেশনকে রেখে দিতে হবে। এটা জেনেটিক অ্যালগরিদম দ্বারা স্ট্রং করে আর কি। তাহলে মিউটেশন কি, কিছু অংশ পরিবর্তন করে, যেটা দেয়া ধরো ডাইভার্সিটি আনার জন্য করে, এই যে কিছু অংশ চেঞ্জ করে দেওয়া হয়, এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা দুইটা প্যারেন্টের প্যারেন্ট এখানে আছে এবং চাইল্ডের ক্রোমোজোম গুলি আছে এখানে। সো এখানে দেখো যে জেনেটিক অ্যালগরিদমের কিছু ইনপুটের কথা বলা আছে, ইনপুটিং প্রিন্সিপাল, ইনিশিয়ালাইজেশন প্রসিডিউর, রিপ্রোডাকশনে যে সিলেকশন অফ প্যারেন্টস, জেনেটিক অপারেটরস, ইভালুয়েশন ফাংশন, টার্মিনেশন, কন্টিনিউশন, এগুলি আছে। তোমার বিষয়টা হচ্ছে রিয়েল লাইফের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বা, দেখবে একদম সহজ। এখানে দেখো কি করছে, যে বিটি স্ট্রিং নিছে 0101, রিয়েল নাম্বার নিছে, যেমন যে কোনো একটা, যে কোনো সংখ্যা। পারমুটে পারমুটেশনস মানে কি, পারমুটেশন মানে কি, যে কোনো মানে করা যায়, মানে সিরিয়াল 1 2 3 4 5 6 এরকম সিরিয়াল। লিস্ট অফ রুলস কিছু নিয়ম, ধরো প্রোগ্রাম এলিমেন্টস, জেনেটিক প্রোগ্রাম আর কি। তো ধরো এখানে আমরা যে ইনপুটিং গুলি ব্যবহার করছি, সেখানে জেনেটিক অপারেটর গুলি যেন কারেক্টলি চলে, সেটাই আসলে আমাদেরকে এখানে এনশিওর করতে হবে। তো এখানে ইনিশিয়ালাইজেশন আছে, দেখো কি করতে হয়। পপুলেশন তৈরি করার 3টা ধাপ, একটা হচ্ছে এলোমেলো ভাবে, আর এটা হচ্ছে পূর্বে সংরক্ষিত ভাবে, আর এটা হচ্ছে এক্সপার্ট বা অ্যালগোরিদম দিয়ে। আর এই টার্মিনেশন ক্রাইটেরিয়া কি, সময় শেষ হলে শেষ, যে নির্দিষ্ট সংখ্যক জেনারেশন শেষ হলে শেষ, কনভার্জেন্স হলে যেখানে 95% ক্ষেত্রে একই সমাধান। এর অ্যাপ্লিকেশন এরিয়াটা কি আসলে? ধরো আমার স্টক মার্কেট, এই যে টিভিতে যে আমরা বিজ্ঞাপন দেখি, টিভিতে কোন দেখি, এগুলি জেনেটিক অ্যালগরিদমের ব্যবহার। ইয়েস, এখন জেনেটিক এর টোটাল ব্যবহার, এই যে ট্রান্সপোর্টের ক্ষেত্রে, শিডিউলিং এর ক্ষেত্রে, সার্কিট ডিজাইনের ক্ষেত্রে, প্যাটার্ন রিকগনিশনের ক্ষেত্রে।
কি করছে কেসটা? আচ্ছা, এটা ইলিয়াসের ছিল, মেবি বুঝতে পারে নাই, কোনো কারণে অন হয়ে গেছিল। ও আচ্ছা, একসাথে দুই দিকে কানেকশন আছে মনে হয় ওর। যাই হোক, আমি যেন কোথায় ছিলাম আমি। আচ্ছা, যাই হোক, ওই যে অ্যাপ্লিকেশন যেগুলি বললাম যে তোমার আসলে জেনেটিক অ্যালগোরিদমের অনেক ভাস্ট এরিয়া, বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে যেখানে ট্রানজিটিভ কাজ আছে, সকল ট্রানজিটিভ কাজগুলি যেখানে টাইমের ব্যাপার আছে সবগুলো এই যে জেনেটিক অ্যালগোরিদমের মাধ্যমে ইউজ করা হয়। So important is the genetic algorithm to solve a real problem, that the traveling salesman problem, TSP। এখানে একটা সমস্যা হচ্ছে, ধরো অনেকগুলি শহর আছে, আমি সহজে বুঝাই দিই তোমাদের। আহ অনেকগুলি শহর আছে যেখানে তোমার সব জায়গায় যেতে হবে। ফর এক্সাম্পল 6টা শহর আছে, প্রত্যেকটা শহরকে একবার করে তোমাকে ভ্রমণ করতে হবে। ধরো তুমি ভেনিস যাবা, তুমি স্পেন যাবা, তুমি আহ তা- ইয়া সুলতান সুলেমানের দেশে যাবা, তুমি এরপরে আবার জাপান যাবা, তুমি ভিয়েতনাম যাবা, এরকম ধরো 6টা দেশ তুমি যাবা। এবার তোমাকে কি কি কাজ করতে হবে? প্রত্যেকটা শহরে একবার করে ভ্রমণ করতে হবে এবং সবশেষে আবার প্রথম শহরে ফিরে আসতে হবে। তা ঢাকায় গেছো, ঢাকায় আবার চলে আসবা। এই জন্য পুরো যে তোমার যে ট্রাভেলিংটা, এটার মোট যে দূরত্ব, সেটা সর্বনিম্ন যেটা হবে সেইটা তোমার টার্গেট, মানে কোন ওয়েতে তুমি গেলে। এটা একটা সার্কুলার ট্যুর। ধরো তুমি যেখান থেকে শুরু করবে সেখানে আবার ফিরে আসবে, এবং সে বাট দূরত্বটা যেন মিনিমাম হয়। ক্লিয়ার? ধরো আমি বাইরের কান্ট্রি না দেই, ধরো যদি আমার ঢাকা, আমাদের দেশের শহর কি বিবেচনা করি, যদি ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, ধরো 6টা দিলাম। এখানে কি কাজ করলাম? প্রথম ঢাকা থেকে চিটাগং গেলাম, চিটাগং থেকে রাজশাহী গেলাম, রাজশাহী থেকে খুলনা গেলাম, খুলনা থেকে সিলেট, আর বাকি আছে কি বরিশাল। আচ্ছা, আবার ঢাকা আসবো। সো এটা হচ্ছে পারমুটেশন এনকোডিং, ঠিক আছে? এটাকে বলে কি? পারমুটেশন এনকোডিং। তো এখন ধরো এই শহরগুলোর যে অবস্থান, এটা ধরো পরিবর্তন হতে পারে। তাহলে কি করবে? তাহলে কিন্তু সমাধান আমার পরিবর্তন হয়ে যাবে। এখন এই কাজগুলো করার জন্য কি কাজ করতে হবে? এই যে এই উদাহরণটা দেওয়া আছে আর কি, এটা আমরা করে আসছি আর কি। সো দেখো, এখন এনকোডিংটা কি হবে আমার? 1 3 4 5 6, যেটা পারমুটেশন এনকোডিংটা বলা আছে যে 1 2 3 4 5 6 আমার সিরিয়াল করতে হবে কি? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, ঠিক আছে, আবার ঢাকা। এরপর কি ফিটনেস ফাংশন করতে হবে, যে টোটাল কস্ট কত, ঠিক না? ফিটনেস ফাংশন মোট দূরত্ব কত সেটা বের করতে হবে। তারপর ধরো মোট দূরত্ব তোমার 430। তো এগুলাকে আবার তোমার এই যে ডিস্টেন্স ক্যালকুলেটর ম্যাট্রিক্সে, কস্ট ম্যাট্রিক্সে তোমার এটা করতে হবে। ঢাকা, চিটাগং, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল। সো এখানে কোনটার সাথে কোনটাতে কত দূরত্ব সেটা একটা ম্যাট্রিক্স হিসাব করবা। কস্ট ম্যাট্রিক্স হিসাব করে তুমি এখন এটা ক্যালকুলেট করবা, ফিটনেস ফাংশন দেবা, মিনিমাইজ করবা, সিলেকশন আবারে টুর্নামেন্ট সিলেকশন করবা, প্রতিটা জায়গায় টুর্নামেন্ট মানে বাদ দিবা, এক একজন খেলোয়াড়কে বেস্টটাকে নিয়ে চুজ করবা। তারপরে ধরো সিঙ্গেল পয়েন্ট ক্রসওভার, মানে একটা অংশ বাদ দিয়ে আরেকটা অংশের সাথে লাগাবা। এভাবে করে করে তুমি তাই চাইলে জেনেটিক অ্যালগরিদমের ন্যাচারাল সিলেকশনটা কাজ করতে পারবো যে কোনো একটা এক্সাম্পলের সাথে। সেক্ষেত্রে তোমাকে এনকোডিং, রিকম্বিনেশন, ক্রসওভার, মিউটেশন করতে হবে। তোমরা কি বুঝতে পেরেছো আজকের লেকচার? আচ্ছা, জি সবাই স্যার। একটু ভিডিও অন করো, লাস্ট 5 মিনিট তোমাদের সাথে আমি কথা বলবো, এরপরে শেষ। আচ্ছা।
আচ্ছা ধরো এখন আমার লেকচার শেষ, তোমাদের সাথে যতগুলো আমি পড়িয়েছি। তোমাদের আগামী শনিবারে একটা পরীক্ষা আছে এআই এর উপরে, আর প্রফেশনাল ইথিক্সে আর আমি তোমাদেরকে রিটেন টেস্ট নিব না, অনলি ওই যে ভাইবা দিয়ে শেষ করে ফেলবো। রিটেন টেস্ট নিতে গেলে 3টা দিতে হবে একদিনে, সেটা তোমরা অনেকেই পারবে না, সেটা তোমাদের আরো রেজাল্ট খারাপ হবে। তোমরা বাকি রিমেইনিং 2টা অংশে ভাগ করে আমি